হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। মিশন ডাব্লিউপি কনস্টেবলের আরেকটি নতুন ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করব জেনারেল সায়েন্সের বিভিন্ন ওয়ান লাইনার আকারে বিভিন্ন প্রশ্ন, ঠিক আছে, যেগুলো আপকামিং পরীক্ষায় আসতে চলেছে এবং এইগুলো প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নগুলো এসেছে এবং এক্সপ্লানেশন সহ আলোচনা করলে এখান থেকে তোমরা হয় এক্সপ্লানেশন থেকে কিংবা ডাইরেক্ট যে কোনো ম্যানারে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেতে চলেছো। তাই চটপট দেরি না করে আমি শুরু করছি। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যে যে কথাগুলো বলবো সেগুলো খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি। দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে ক্লোরোফিলে কোন ধাতু থাকে? না থাকে ম্যাগনেসিয়াম, Mg, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। Mgটা কেন লিখলাম? না অপশনে অনেক সময় সংকেত দিয়েও তোমাদেরকে দিয়ে দিতে পারে, আবার নাম দিয়েও দিতে পারে। তাহলে ম্যাগনেসিয়াম যার সংকেত Mg, দুটোই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর এখান থেকে আরেকটা কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন বা রক্তে কোন ধাতু থাকে। তাহলে এখানে যেমন ক্লোরোফিলে বলেছে সেরকম রক্তে বা হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে, সেটা হচ্ছে Fe বা আয়রন। খাতায় এটা নোট ডাউন করো। Fe বা আয়রন এটা কিন্তু রক্তে বা হিমোগ্লোবিনে বর্তমান। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এরপরের প্রশ্ন দেখো, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? দেখো লেন্স, দর্পণ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার প্রবল চান্স, ঠিক আছে? তাহলে এখানে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স। তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, যে বাইকের বা গাড়ির লুকিং গ্লাস যেটা তোমরা দেখতে পাও পিছনের কোনো বস্তুকে, সেটাতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা তোমরা কমেন্টে জানাবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখবে দাঁতের ডাক্তাররা কোন ধরনের লেন্স ব্যবহার করে, ঠিক আছে, সেক্ষেত্রেও এটা উত্তল লেন্স হবে। এই লেন্স বা দর্পণ কোথায়, কোন ধরনের দর্পণ বা লেন্স ব্যবহার করা হয়, এগুলো একটু দেখে যাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডার, এলপিজির ফুল ফর্মটা তোমাকে প্রথমে জানতে হবে। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে, ফুল ফর্মটা কিন্তু আসতে পারে। কোন গ্যাস থাকে? না থাকে বিউটেন ও প্রোপেন, মানে প্রোপেন আর বিউটেন। এরপরে প্রশ্নটা তোমার এখানে অপশন প্রোপেন এবং বিউটেন ছিল, তাই এটা তোমার টিকমার্ক হলো। এরপর প্রশ্নটা যদি বলে যে এলপিজি সিলিন্ডারে মুখ্য গ্যাস হিসাবে কোনটা থাকে, সেক্ষেত্রে তোমার উত্তর হবে কিন্তু বিউটেন। এই বিউটেন থাকে 60% প্রায়, আর প্রোপেন প্রায় 40%। এছাড়াও ছোট ছোট কম পরিমাণে কিছু গ্যাস থাকে, আইসোবিউটেন থাকে, ঠিক আছে। তাহলে মেন থাকে বিউটেন এবং প্রোপেন এবং মুখ্য উপাদান হচ্ছে বিউটেন। তাহলে এলপিজির মুখ্য উপাদান বিউটেন। এখান থেকে আরেকটা কোশ্চেন ফর্ম হতে পারে, সেটা যে সিএনজি। সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির মুখ্য উপাদান তোমাকে জিজ্ঞেস করতেই পারে পরীক্ষাতে। সিএনজির মুখ্য উপাদান হচ্ছে মিথেন, মনে থাকবে। সিএনজির মুখ্য উপাদান মিথেন, এলপিজির মুখ্য উপাদান বিউটেন। মিথেন, বিউটেন, আর এলপিজিতে বিউটেনের সঙ্গে থাকে প্রোপেন। ক্লিয়ার? বুঝতে পারা গেছে প্রশ্নটা? আর কি কি আসতে পারে সেটাও বলে দিলাম। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়? দেখো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আমাদের এই ব্রেন আর আমার স্পাইনাল কর্ড, এটা তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই নার্ভ দ্বারা কোন অঙ্গটা আমার নিয়ন্ত্রণ করা যায় না? আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু এই নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। একটি মাত্র অঙ্গ আছে যেটা আমাদের মহিলাদের শরীরে থাকে, সেটা হচ্ছে জরায়ু। তাহলে অপশনগুলো লিখে দিয়েছি, গ্রন্থি, হৃদযন্ত্র, চক্ষু, জরায়ু। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? জরায়ু বা ইউটেরাস। ক্লিয়ার? চক্ষু হবে না, চক্ষু নিয়ন্ত্রিত হয়, হৃদযন্ত্র, হার্টও নিয়ন্ত্রিত হয়, গ্রন্থি, গ্ল্যান্ডও নিয়ন্ত্রিত হয় স্নায়ুতন্ত্র দ্বারা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একদম অন্য টাইপের প্রশ্ন, জানা না থাকলে পড়তে পারবে না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, লেন্সের ক্ষমতার একক। ভালো করে প্রশ্নটা পড়বে। লেন্সের ক্ষমতা, ক্ষমতার একক কিন্তু তোমাকে বলেনি। তাহলে লেন্সের ক্ষমতার একক তোমাকে যখনই বলবে তুমি উত্তর কি করবে? ডায়োপ্টার।
আর যদি বলতো শুধু ক্ষমতার একক, তখন কি করতে? ওয়াট। যদি শুধু ক্ষমতা বলতো হতো ওয়াট। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? দুটো ডিফারেন্স, এগুলো কিন্তু পরীক্ষা হলে ভুল হয়, তাই জন্য বারবার এগুলো আমি মার্ক করে দিচ্ছি যে কি ভুলটা হতে পারে তোমাদের। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন। সেটা হচ্ছে এডিস মশা এবং স্ত্রী এডিস মশা। যেসব মশারা আমাদের রোগ ছড়ায় সে প্রত্যেকটা হচ্ছে স্ত্রী, পুরুষ নয় তারা। তাই স্ত্রী এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়। এরপর এখান থেকে আরো দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগ কোন মশা ছড়ায়? ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস। আরেকটা হচ্ছে ফাইলেরিয়া বা গোদ, এটা ছড়ায় কিউলেক্স। তিন ধরনের মশা, অ্যানোফিলিস, কিউলেক্স আর এডিস। অ্যানোফিলিস মূলত ছড়ায় ম্যালেরিয়া, কিউলেক্স ছড়ায় ফাইলেরিয়া এবং এডিস ছড়ায় ডেঙ্গি রোগ। ক্লিয়ার? খাতায় নোট ডাউন করে নাও তিনটে, এই তিনটেই ঘুরি ফিরিয়ে আসবে মশার থেকে। ক্লিয়ার? এরপরে প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? ভালো করে প্রশ্নটা পড়ো, নয়। তাহলে দেখো, জুল এটা একটা শক্তির একক, আর্গ এটাও শক্তির একক, ক্যালোরি এটাও শক্তির একক। দেখো পাস্কাল, পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের একক। তাহলে শক্তির একক নয় কোনটা? পাস্কাল। এরবারে প্রশ্নটা পরীক্ষকের মনে হলো এক কাজ করি, যে এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিই। চারটে অপশন দিল, বললো এইগুলির মধ্যে কোনটি চাপের একক নয়, যেহেতু এখানে চাপ অপশন আছে। পাস্কাল। তা পাস্কালের সঙ্গে চাপের আর কি কি একক হয়? একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, হয়েছে। আর হচ্ছে সেন্টিমিটার এইচজি বা পারস্তম্ভের চাপ, বা মিলিমিটার বা সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে কি হয়? অ্যাটমসফিয়ার, পারস্তম্ভের চাপ, আর হচ্ছে পাস্কাল। তাহলে তোমার সেন্টিমিটার এইচজি দিতে পারে, অ্যাটমসফিয়ার, পাস্কাল, তার সঙ্গে দিয়ে দিল জুল। তখন তুমি কি কারেক্ট অ্যান্সার কি করবে? জুল। চাপের একক বুঝতে পারা গেছে। এরপরে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? উপক্ষারের একটা প্রশ্ন। সেটা হচ্ছে, এটা বায়োলজির একটা প্রশ্ন, এটা তোমরা সম্ভবত 8-9-এ পড়েছো বা 10-এ পড়েছো। তাহলে কুইনাইন উপক্ষার কোথা থেকে পাওয়া যায়? না সিনকোনা গাছের ছাল, সিনকোনা গাছের ছাল থেকে। আচ্ছা, কুইনাইন কি কাজে ব্যবহৃত হয়? না ম্যালেরিয়া রোগের ওষুধ। কতগুলো ডেটা বলছি সেগুলো কিন্তু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও এবং খাতাতে লিখে রাখো, খাতার থেকে মাথাতে ভালো করে ঢোকাও। তাহলে যে সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন, কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ। ক্লিয়ার? আরেকটা ইম্পর্টেন্ট উপক্ষার আছে, নাম হচ্ছে রেসারপিন। কি নাম? নাম হচ্ছে রেসারপিন। রেসারপিন এই উপকারটা কোন গাছ থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় সর্পগন্ধা। সর্পগন্ধা। এটা কি কাজে লাগে স্যার? এটা কাজে লাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। কি? উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেসারের ওষুধ হচ্ছে রেসারপিন, যেটা সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়। সিনকোনা গাছের ছাল, এটা সর্পগন্ধা গাছের মূল বা শিকড়, সেখান থেকে এটা পাওয়া যায়। ক্লিয়ার? খাতায় নোট ডাউন করেছো? নেক্সট প্রশ্ন দেখো কি আছে। তাহলে হচ্ছে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? দেখো সংকেত দিয়ে প্রশ্ন দিয়েছে, আমি আগে বলছিলাম ম্যাগনেসিয়ামটা সংকেত দিয়েও দিয়ে দিতে পারে। দেখো ডাইরেক্ট প্রশ্নটা জিজ্ঞেস করে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HNO3। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এর সঙ্গে দুটো অ্যাসিডের কথা তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর লিখছি না, সালফিউরিক এর হচ্ছে H2SO4, আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক, এটা হচ্ছে HCl। তাহলে নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড H2SO4 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl। ক্লিয়ার? তিনটে। আরেকটা খুব ইম্পর্টেন্ট,
সেটা হচ্ছে পরে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা জৈব অ্যাসিড, এটার সংকেত জিজ্ঞেস করতেই পারে তোমাকে, সেটা হচ্ছে CH3COOH। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আমি এখানে জায়গা নেই লিখলাম না, নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড খাটায়, তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন দেখো, আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? আইরিশ, আইরিশ এই নামটা, আইরিশ কোন অংশে অবস্থিত মানব শরীরে? না মানব শরীরের চক্ষু বা চোখ। এরপর দেখো চক্ষুতে আরো দু একটা আমি ইম্পর্টেন্ট অংশ বলে দিচ্ছি, যেগুলো কিন্তু আইরিশ ছাড়াও পরীক্ষায় আসতে পারে। নাম কি? একটা নাম হচ্ছে রেটিনা, একটা নাম হচ্ছে কর্নিয়া, ঠিক আছে, আর একটা নাম হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা, ঠিক আছে, রেটিনা, কর্নিয়া, স্ক্লেরা। এরপর দেখো আমাদের যখন চক্ষু দান হয়, ধরো কোনো ব্যক্তি মারা গেছে, সে তার চোখ দান করে দিয়ে গেছে অন্ধ ব্যক্তিকে, তখন সেই অন্ধ ব্যক্তিকে চক্ষুর কোন অংশ দেওয়া হয়? এটা কিন্তু পরীক্ষায় খুব মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যেহেতু চোখ সম্পর্কে প্রশ্নটা এসছে তাই আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে চক্ষুর কর্নিয়া, যেটা এই যে কর্নিয়া, এই কর্নিয়াটাকে ডোনেট করা হয় যাতে সে পুনরায় দৃষ্টি ফিরে পায়, ঠিক আছে, যাদের চোখ নষ্ট হয়ে গেছে বা জন্মগতভাবেই যাদের চোখ খেয়ে দেখতে পায় না অন্ধ, তাদেরকে। ক্লিয়ার? তাহলে দেখো রেটিনা, কর্নিয়া, স্ক্লেরা, যেটা আমাদের মাঝখানে চোখের মণিটা থাকে তার চারপাশে কি থাকে? তার চারপাশে থাকে আইরিস, তারপর রেটিনা, তারপর কর্নিয়া, আর স্ক্লেরা থাকে সব থেকে বাইরে, ওদের ওকে সার্কেল করে করে থাকে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারা গেছে আইরিস, রেটিনা, কর্নিয়া, স্ক্লেরা, এই চারটে মনে রাখবে। এটা চারটেই কিন্তু চোখের অংশ। এবার আইরিস দিয়েছে, এবারে কিন্তু আসতেই পারে রেটিনা বা কর্নিয়া। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, দার্শনিকের উল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলা হয়? সেটার নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড। সবসময় সংকেত মনে রাখবে ZnO। কেমিস্ট্রি বা রসায়নের প্রশ্ন এলেই সংকেত মনে রাখবে, অপশনে কিন্তু নাম না দিয়ে সংকেত দিতে পারে। ক্লিয়ার? তাহলে জিঙ্ক অক্সাইড ZnO, এটাকে দার্শনিকের উল বলা হয়। বুঝতে পারা গেছে? এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে, সেটা হচ্ছে বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু, দেখো বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা কি এক, মানে নিউট্রন সংখ্যাটা সেম, কিন্তু প্রোটন সংখ্যা কি না প্রোটন সংখ্যা হচ্ছে ভিন্ন। তাদেরকে কি বলে? নিউট্রন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা ভিন্ন, তাকে কি বলে? তাকে বলা হয় আইসোটোন। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এরপরে দেখো আর দুটো জিনিস জেনে রাখতে হবে। কি কি? একটা হচ্ছে আইসোটোপ আর একটা হচ্ছে আইসোবার। দেখো ধরো দুটো আমি কম্পাউন্ডের নাম লিখছি, ধরো এক্স আর একটা ওয়াই। ওপরে ধরো এ আছে আর নিচে ধরো জেড আছে, এটারও এ আছে আর জেড আছে, এটা ধরো A1 A2 Z1 এটা Z2। ভালো করে বোঝো ব্যাপারটা, এই দুটো কখন আইসোটোপ হবে, কখন আইসোবার হবে, আর কখন আইসোটোন হবে। দেখো উপরেরটা কি বলা হয়? উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, তাকে ভর সংখ্যা বলা হয়। আর নিচেরটা কি? নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। ক্লিয়ার? এবার দেখো এদের নিউট্রন সংখ্যা সমান বলেছে। নিউট্রন সংখ্যা সমান মানে কি? দেখো এই যে এই ভর সংখ্যার থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কি থাকবে? নিউট্রন সংখ্যা থাকবে। তার মানে এখানে যখন আইসোটোন হবে তখন কি হবে? A1 মাইনাস Z1 সমান A2 মাইনাস Z2। এই দুটোর বিয়োগফল যদি সমান হয়, তার মানে কি নিউট্রন সংখ্যা যদি সমান হয়, তখন তাকে বলা হয় আইসোটোন, যেটা প্রশ্নটা এসেছে। এবার দেখো যদি আইসোটোপ হয়, আইসোটোপ হলে এই যে পারমাণবিক সংখ্যাগুলো সমান হবে, মানে Z1 সমান যদি Z2 হয়, পারমাণবিক সংখ্যা যদি সমান হয়, তখন তাদেরকে কি বলে? আইসোটোপ। খাতায় নোট ডাউন করে, এগুলো মাস্ট নোট ডাউন করো, ভুলে যাবে নাহলে। Z1 সমান Z2 বা পারমাণবিক সংখ্যা যদি সমান হয়, ভর সংখ্যা আলাদা হয়, তখন তাকে কি বলে? আইসোটোপ। এরপর আসছে আইসোবার। আইসোবার কি না, যদি A1 সমান A2 হয়, তার মানে কি
পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু যদি ভর সংখ্যা সেম হয়, ঠিক আছে, যেগুলো সেম সেটা লিখছি, যেটা আলাদা সেটা আমি লিখছি না, তাহলে ভর সংখ্যা যদি সেম হয় তখন তাকে কি বলা হয়? আইসোবার। বুঝতে পারা গেছে? আইসোটোন, আইসোটোপ, আইসোবার। আইসোটোন পড়েছে তোমাদের পরীক্ষাতে, আইসোটোপ, আইসোবার আসতেই পারে। দেখে নিয়েছো? এরপরে কি প্রশ্ন আছে? সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস কি? এটা দুভাবে প্রশ্নটা আসতে পারে, মানে অপশন অনুযায়ী। যে পরীক্ষায় প্রশ্নটা এসেছিল সেখানে অপশন ছিল হাইড্রোজেন ও হিলিয়াম। আমি সংকেত দিয়ে লিখলাম। তাহলে সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম, তার মানে সূর্যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে। ক্লিয়ার? এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। আরেকটা প্রশ্নের অপশন আসতে পারে যে প্রধান উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন, বিভাজন নয়, নিউক্লিয়ার ফিউশন, ফিশন নয়, নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, যে সংযোজনের ফলে আমার প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যে তাপটা আমরা পৃথিবীর থেকে পাই। ঠিক আছে? তাহলে কি হয়? নিউক্লিয় সংযোজন, এটা মনে রাখবে। কাদের নিউক্লিয় সংযোজন হয়? না, হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম, যে প্রসেস অনুযায়ী শক্তিটা উৎপন্ন হয় সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। বুঝতে পারা গেছে? এরপরে দেখো, জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদানগুলি প্রয়োজন? ঠিক আছে, জার্মান সিলভার, এগুলো হচ্ছে সংকর ধাতু থেকে প্রশ্নটা এসছে। সংকর ধাতুগুলো তোমরা দেখে যাবে, যেমন ব্রোঞ্জ, যেমন পিতল, ঠিক আছে, যেমন গান মেটাল, এই বিভিন্ন যে সংকর ধাতু তাদের কি কি উপাদান দিয়ে কোনটা তৈরি, সেগুলো তোমাদেরকে কাঁসা এইসব দেখে যেতে হবে। কারণ এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, মাস্ট আসবেই আসবে। তাহলে এখানে দেখো জার্মান সিলভার, এবং অপশানে তোমার কিন্তু অপশানে সিলভার থাকবেই থাকবে। জার্মান সিলভারে কিন্তু কোনো সিলভার থাকে না। কি কি থাকে? থাকে কপার বা তামা, থাকে জিঙ্ক বা দস্তা, আর থাকে নিকেল। দেখো সিইউ জেডএন এনআই, সিইউ মানে কপার বা তামা, জেডএন মানে জিঙ্ক বা দস্তা, আর এনআই মানে হচ্ছে নিকেল। তাহলে এই তিনটে ধাতু দিয়ে তৈরি হয় জার্মান সিলভার। বুঝতে পারা গেছে? লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে, দেখো কি আছে। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? দুটো গ্যাস খুব ইম্পর্টেন্ট, একটা নাম হচ্ছে SO2 আর একটা নাম হচ্ছে NO2। নাম দিয়েও দিতে পারে, সংকেত দিয়েও দিতে পারে। SO2 নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আর NO2 নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে? তাহলে SO2 এবং NO2 এই দুটো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অপশন তোমার বিভিন্নভাবে থাকতে পারে, SO2, NO2, এক এবং বা A এবং B উভয়ে, আর ডি আর একটা কিছু অপশন দিল। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? ক্লাসটা বুঝতে পারা গেছে? কেমন লাগলো ক্লাস? এরকম ধরনের ক্লাস আরো চাইছো কিনা তোমরা সেটা বলো, আমি তাহলে আরো এই ধরনের ক্লাস নিয়ে আসবো। ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদেরই কাজে লাগবে। চ্যানেলটা তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন যদি বেল আইকন দাবিয়ে রাখো, তাহলে ক্লাস দিলে তোমরা ক্লাসগুলো পাবে। আর তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসগুলো দেখতে পায়।